আমন্ত্রণ মোস্তফার মুক্তকণ্ঠ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জিএম মোস্তাফিজুল আলম। সপ্তাহের ঘটনা প্রবাহের বিশ্লেষণ নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো তিনটি বিষয় নিয়ে। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এবং বাংলাদেশে করোনা টিকা আসবে কবে, আর আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে সাংবাদিক কাজলের মুক্তি। আমরা এই তিন বিষয় নিয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে এসেছেন জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে 42 বিশিষ্ট নাগরিক তারা রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন এবং সেখানে বলেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে নির্বাচন কমিশনের যে অনিয়ম অসদাচরণ রয়েছে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো তারা যে চিঠিটি লিখেছেন, তারা যে অভিযোগগুলো তদন্ত করতে বলেছেন, সেই অভিযোগগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনার বিবেচনায়? ধন্যবাদ আপনাকে। এই 42 নাগরিকের অনেকেই কিন্তু এর আগেও যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন নির্বাচন নিয়ে নানা ধরনের অনিয়মের বিরুদ্ধে তখনও তারা সোচ্চার ছিলেন। সেই বিবেচনায় আমি বলতে পারি যে তাদের অনেকেই, হয়তো 42 জনই নয়, কিন্তু তাদের অনেকেই তখনও ছিলেন, এখনও নির্বাচন ব্যবস্থার উন্নতি এবং স্বচ্ছতার জন্য চেষ্টাটা করে যাচ্ছে। এবং তাদের উদ্বেগের সাথে কারো দ্বিমত থাকার কথা নয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে হঠাৎ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে সরাসরি তলব করা মানে রাষ্ট্রপতির মাধ্যমে, এটি আমার কাছে একটি অপরিপক্ক কাজ বলে মনে হয়েছে। এই কারণে আপনি যে বেসিক অভিযোগগুলো করেছেন তার একটি ছিল যে দুর্নীতি এবং যে লেকচারের বিনিময়ে, প্রশিক্ষণের বিনিময়ে যে টাকা নেওয়ার বিষয়টি, সেটি কিন্তু নির্বাচন কমিশন খুব স্ট্রংলি প্রতিবাদ করেছে এবং আমার কাছে মনে হচ্ছে এটি 42 নাগরিকের পক্ষে প্রমাণ করা একটু কঠিন হবে। তবে হ্যাঁ, নির্বাচন ব্যবস্থা নিয়ে, নির্বাচনী আচরণ নিয়ে এবং নির্বাচন কমিশনের নানা কর্মকাণ্ড নিয়ে তাদের যে বক্তব্য আছে সেটি তো তারা বলতেই পারবেন। সেই হিসেবে তারা সমালোচনার জায়গা থেকে এটি করেছেন, করতে পারেন, কিন্তু সরাসরি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখনই তরফ করাটা একটু প্রিমেচিউর বলে আমার কাছে মনে হচ্ছে। জি, মাসুদ কামাল, সৈয়দ ইশতিয়াক রেজা যেটি বলছিলেন যে 42 নাগরিক যে কথাটি বলেছেন সেটি বিশেষ করে আর্থিক অনিয়মের যে বিষয়টি এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যে দাবি সেটি আসলে অপরিপক্ক। আপনি কি মনে করেন? এখানে একটা বিষয় কি জানেন, এটা তো অভিযোগ না, অভিযোগ কিন্তু উঠতে পারে, অভিযোগ কিন্তু সিদ্ধান্ত নয়, তাই না? এখন এই যে 42 জনের কথা বলছি, আমি 42-এর কথা বলবো না, এটা উনিও বলেন, আমি ওনার সঙ্গে একমত যে এখানে সবাই যে একই মাপের বুদ্ধিজীবী অথবা একই রকম মানে সাধারণ মানুষের কাছে একইভাবে বিবেচিত হন তাও কিন্তু না। এখানে কিছু বাংলাদেশে একটা শব্দ এটা থাকা উচিত না, তবু আছে। বুদ্ধিজীবীদের মধ্যে আবার ট্যাগ লাগানো হয়, আওয়ামী বুদ্ধিজীবী, বিএনপি বুদ্ধিজীবী আছে, কিন্তু এটা মানে না থাকলে ভালো হতো, কিন্তু ওনারাই লাগিয়েছেন, খুব কষ্ট করে চেষ্টা করে লাগিয়েছেন যে আমাকে আপনি ওই লাইনের বলেন। তো ওরকম ট্যাগ লাগানো দু একজন আছে এখানে, যে কারণে বিষয়টা একটু হলেও বিতর্কের মধ্যে আসছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু অভিযোগ তো অভিযোগ কিন্তু উঠতে পারে। যদি অভিযোগ ওঠে, সে যে উঠাক না কেন, অভিযোগকে কিন্তু গোচরে নিতে হবে। আর যদি সেটা বড় মানে আপনার গুরুত্বপূর্ণ লোকের বিরুদ্ধে অভিযোগ ওঠে অথবা এমন লোকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে লোকের নিরপেক্ষ থাকাটা তার মানে আপনার সাংবিধানিক দায়িত্ব, তাহলে সেটা আরও বেশি বিবেচনায় নিতে হবে, এটা আমি মনে করি। আর যে লোকগুলো অভিযোগ তুলেছেন সেগুলো ফেলনার লোক নন, মোটে সিরাজুল ইসলাম চৌধুরী। আপনাকে মানে ইগনোর করবেন কীভাবে? আপনাকে অপছন্দ করতে পারেন, আপনাকে ইগনোর করতে পারবেন না। তো এই ধরনের লোক তো অভিযোগটা তুলেছেন, তারা একদম না বুঝিয়ে তুলেছেন, আপনি একদম ফু দিয়ে উড়িয়ে দেবেন, এটা ঠিক না। আর নির্বাচন কমিশন কি জবাব দিল? নির্বাচন কমিশন আচ্ছা ফাঁসির আসামিকে যখন বিচারক ফাঁসির রায় ঘোষণা করে তখনও তো সে বলে যে আমি নির্দোষ। নির্বাচন কমিশন তো এখানে একটা পার্টি, তাই না? কিন্তু সে কি বললো না বললো এটা আমি মাথায় নিই না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সুপ্রিম জুডিশিয়াল কমিশন এখন এটা বলার অর্থহীন এই কারণে দেখেন সিনহা সাহেব এসে রায়ের পর ওটা কিন্তু অমীমাংসিত বিষয়ের ওপরে আছে, ওটা সংসদ সদস্যরা তাদের উপরে কী করবে না করবে অ্যাটসেট্রা, এই সমস্ত ঘটনা তারা পারবে কি না পারবে, এই সমস্ত ঘটনা ওটা এখন আমি মনে করি না খুব একটা কার্যকর আছে। বাট আমি যেটা মনে করি, রাষ্ট্রপতি যদি এই জিনিসটাকে তদন্ত করার জন্য উদ্যোগ নেন, আইন কোনো বাধা নয়, উনি উদ্যোগ নিতেই পারেন। নেবেন কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট।
এখানে দুটো বিষয়। এক নম্বর বিষয় হলো নিতে গেলেও একটা জটিলতা আছে, যে এত বড় একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার বিরুদ্ধে আপনি এই ধরনের দুর্নীতির অভিযোগে তদন্ত করবেন, এটা কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি। আবার দ্বিতীয়ত, এই প্রতিষ্ঠানের যে সাংবিধানিক অবস্থানটা, এখানে যাদেরকে বসিয়েছেন তারা কি সেটাকে মূল্যায়ন করতে পারছেন, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে আছে। দেখেন, পাবলিক পারসেপশনকে আপনি ইগনোর করতে পারবেন না। নির্বাচন কমিশন এত বড় প্রতিষ্ঠান, তাদের নিয়ে কি এত বড় উঁচু ধারণা সাধারণ মানুষের মধ্যে আছে, কাজ করে? এই প্রশ্নগুলি কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এবং তাদের সম্পর্কে যে সমস্ত, আমি একটা উদাহরণ দেব, দেখেন ছোট বিষয়, অন্যায় কিছু না, কিন্তু প্রশ্ন কিন্তু ওঠে। যেমন এই চিফ ইলেকশন কমিশনার, উনি সরকারি খরচে হজ করতে যান তো, দরকারটা কি ওনার যাওয়াটা বেআইনি না, কিন্তু যাওয়াটা বেআইনি বলছি না আমি, কিন্তু দরকারটা কি আপনার যাওয়ার? তো এইগুলি নিয়ে লোকে হাসাহাসি করে, ট্রল করে। তো আপনি মানুষকে ট্রল করার সুযোগ দেন কেন? আপনি তো দিয়েছেন, আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনি দিয়েছেন। কাজেই যখন আপনি ওই সমস্ত ক্ষেত্রে আপনাকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেন, তখন অন্যান্য বিষয়ে প্রশ্ন উঠলেও কিন্তু সেই প্রশ্নগুলোকে একদম উড়িয়ে দেওয়া যায় না। তাই আমি বলছি যে নির্বাচন কমিশনের সম্মানের স্বার্থেই, ওদের সম্মানকে সমুন্নত রক্ষার স্বার্থেই সরকারের উচিত যে প্রয়োজনে একটা তদন্ত করে একটা ক্লিন চিট দেখ, যে বলুক এরা কিছু করেনি, তাও হতে পারে। জি, সৈয়দ ইশতিয়াক রেজা, সেটি হচ্ছে যে মানে 42 নাগরিক যারা এই চিঠিটি দিয়েছে এবং তারা এই দাবি উত্থাপন করেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে যে এরা বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে। আপনার কি মনে হয়, এদের নামের তালিকায় যাদের নামগুলো রয়েছে তারা কি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে? না, আমি এইভাবে সরাসরি তাদেরকে রাজনৈতিকভাবে ট্যাগ করতে পারছি না, কিন্তু যেটা কামাল ভাই বলেছেন, কিন্তু অনেকের ব্যাপারে তো নানা ধরনের অভিমত আছে, সেই জায়গাটাও কিন্তু বিচার বিবেচনা নিতে হবে। হয়তো সরাসরি তারা কোনো দল করেন না, কিন্তু তাদের নানা ধরনের অ্যাফিলিয়েশনের জায়গাটা কিন্তু নানাভাবে চিহ্নিত হয়ে আসে। আওয়ামী লীগ যেহেতু এখানে সরকারি দল আছে এবং তারা যেহেতু একটা রাজনীতি করে এবং খুবই অ্যাক্টিভ পলিটিক্স করে, সেই কারণে সেই জায়গা থেকে সে যেটা করার চেষ্টা করে, অলওয়েজ অফেন্সিভ খেলে, সেগুলো আক্রমণাত্মক জায়গার মধ্যে থাকে। সে প্রথমেই তার যে বিরোধী পক্ষ আছে তাকে সে ভেঙে ফেলতে চাইবে। আমি মনে করি সেই জায়গা থেকে আওয়ামী লীগ এই কথাগুলো বলেছে। নির্বাচন কমিশনও কিন্তু এক ধরনের জবাব দিয়েছে এবং আমি মনে করি যে ডিফেন্ডেন্ট হিসেবে নির্বাচন কমিশন তার জবাবটা দিয়েছে। কিন্তু অনেকগুলো অভিযোগ এসছে, অভিযোগগুলো একদিকে যারা অভিযোগ করবে তাদের হাতে শক্ত প্রমাণ থাকা লাগবে, কিন্তু তাই না মাসুদ ভাই? একটা হলো এটা। আবার যার বিরুদ্ধে অভিযোগ আসছে, যেহেতু একটা খুবই স্পর্শকাতর জায়গায় তিনি অবস্থান করছেন, সেই হিসেবে এটা কিন্তু খুবই তার জন্য এটা খুব বিব্রতকর এবং রাষ্ট্রের জন্য বিব্রতকর যে প্রধান নির্বাচন কমিশনের মতন এমন একটি সাংবিধানিক পজিশনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে। সুতরাং তাদেরকেও সেই জায়গাটা, স্বচ্ছতার জায়গাটা নির্ধারণ করা প্রয়োজন। আবার যেখানে আবেদনটা করেছেন সেটা হলো রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি হয়তো এটাকে কীভাবে নেবেন আমি জানি না, কিন্তু শেষ পর্যন্ত দিন শেষে যদি এটা প্রমাণ করতে না পারে কোনো পক্ষই, তাহলে বিষয়টা কিন্তু বাংলাদেশের জন্য খুব ভালো জায়গা বলে আমি মনে করি না। তাই আমার কাছে মনে হলো যে যারা অভিযোগটা করেছেন তারা সমাজের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং তাদের একটা পলিটিক্যাল স্টেক না থাকতে পারে, কিন্তু সাংঘাতিকভাবে রাষ্ট্রীয় এবং সামাজিক স্টেক তো আছে তাদের, একটা সমাজের ভিতরে তাদের একটা অবস্থান আছে। সুতরাং সেই স্টেক হোল্ডার হিসেবে তাদের, আমার কাছে মনে হয় যে এখনই, আমি আবারও বলবো যে এখনই এই অবস্থায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে কল করাটা আমার কাছে মনে হয়েছে যে একদমই প্রাথমিক জায়গা থেকে তারা অভিযোগ তো করতেই পারেন, যেখানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে, আপনার বিরুদ্ধে থাকতে পারে। অভিযোগ করলেই তো কেউ দোষী হয়ে যায় না, অভিযোগটা প্রমাণ করতে হয়। সুতরাং এখানে অভিযোগটা প্রমাণ করা কিন্তু যিনি অভিযোগ করছেন তার এক ধরনের দায়িত্ব, যার বিরুদ্ধে গেছে, যারা এখানে দায়িত্ব পালন করেন, অর্থাৎ কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে সেখানে তাদেরও কিন্তু একটা দায়িত্ব থাকে। আবার ধরেন জুডিশিয়াল কাউন্সিলকে আপনি শেষ পর্যন্ত বসাতেই পারলেন, কথার কথা বললাম, তারপর একদিন হয়তো বলবেন এই জুডিশিয়াল কাউন্সিলও তো ঠিকমতো কাজ করেনি, তারা বায়াস ছিল, তখন কি হবে? সুতরাং এই জায়গাগুলো কিন্তু, বাংলাদেশটা যেহেতু সাংঘাতিকভাবে বিভাজিত এবং এখানে একটা সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে, এখানে কোনো কিছু দাবি করার আগে অনেক কিছু চিন্তাভাবনা করা প্রয়োজন বলে মনে করি। জি, মাসুদ কামাল, নির্বাচন কমিশন গতকাল যে ব্রিফিংটি করেছে সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, একটি হচ্ছে অর্থনৈতিক অনিয়ম, আরেকটি হচ্ছে অসদাচরণ এবং নির্বাচন কেন্দ্রিক। সেক্ষেত্রে তিনি যেটি বলেছেন যে এখন যে নির্বাচনগুলো হচ্ছে
তুমুল প্রতিযোগিতার মধ্যে হচ্ছে এবং তিনি দাবি করেছেন 60 থেকে 80% ভোট পড়ছে এবং প্রতি আসনে বা পদে প্রার্থী 2 থেকে 8 জন, মানে তাই নির্বাচন নিয়ে কোনো ধরনের অসদাচরণ হয়নি এমনটা বলেছেন। আপনি কি মনে করেন? উনি তো এটা সবসময় বলে আসছেন, উনি কবে বলেননি? যখন নাকি শতকরা 100% ভোট এই একটা দলের লোক পেয়ে যায় তখন উনি বলেন নির্বাচন অবাধ হয়েছে। ধানমন্ডির মতো এলাকায় 16,000 ভোট পেয়ে একজন এমপি হন, অবাধ নির্বাচন হয়েছে, কোনো সন্দেহ নেই। আমি নিজে নির্বাচন, গত জাতীয় সংসদ নির্বাচনে আমি নিজে নির্বাচনে ভোট দিতে গেছি, আমাকে বোতাম টিপতে দেওয়া হয়নি, আরেকজন লোক টিপে দিয়েছে। আমি আমার কথা বলছি, শুনে কথা বলছি না ভাই, আমি আমার কথা বলছি। নির্বাচন অবাধ হয়েছে উনি বলেছেন, আমার কথা সত্য না, ওনার কথা সত্য, কারণ উনি প্রধান নির্বাচন কমিশনার, ঠিক না? কিন্তু উনি তো বলছেন, উনি আর কথাগুলি বিশ্বাস করবেন কি করবেন না, যিনি শুনবেন এটা ওনার দায়িত্ব। সাধারণ মানুষ ওনার কথাবার্তাকে কীভাবে নেন এটা সাধারণ মানুষের, হয়তো সাধারণ মানুষ অজ্ঞ, তারা জানে না, তারা যা দেখে সেটা দেখা সত্য নয়, এটা হতে পারে, কিন্তু মানে আমরা যা দেখি সেটা সত্য না, তাই না? পোস্ট ট্রুথ বলতে একটা কথা আছে। পোস্ট ট্রুথ হলো আপনি কি দেখেন সেটা সত্য না, আপনাকে বারবার কি বলা হয় সেটা সত্য, কি ঘটেছিল সেটা সত্য না, কি ঘটেছে বলে বলা হচ্ছে সেটা সত্য। তো উনি তো ওইভাবে বলছেন, তাই না? সে কথা অন্য কথা, কিন্তু এই প্রসঙ্গে কিন্তু আমি ওই কথাটাকে হুবহু বলছি না, উনি বলেছেন ওনার অবস্থান থেকে উনি বলেছেন। কিন্তু এটা মূল কথা, যে কথা নাকি ইফতেখার কাছে বললেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যারা অভিযোগটা তুলবেন তাদেরকে এটা প্রমাণ, বাংলাদেশের নিয়ম এটাই, তাদেরকে প্রমাণ করতে হয়, বাংলাদেশের আইন এটাই বলে। অনেক দেশের আইন এরকম আছে যার বিরুদ্ধে অভিযোগ উঠে তাকে প্রমাণ করতে হয় সে অপরাধী নয়। আমাদের এখানে আইনটা হলো যিনি অভিযোগ উঠাবেন ওনাকে প্রমাণ করতে হবে যে ওনার অভিযোগটা সত্য। তো সেই সুযোগটা তো তাদেরকে দেওয়া উচিত আমি মনে করি। 42 নাগরিক অভিযোগ তুলেছেন, রাষ্ট্রের বলা উচিত, সরকারের বলা উচিত, ঠিক আছে আপনাদের অভিযোগের পক্ষে কী কী যুক্তি আছে আপনি আনেন, আমরা দেখি বিচার করি, হতে পারে। কিন্তু তো সেইটা না করে যে যার বিরুদ্ধে অভিযোগ ওনাকে দিয়ে বিবৃতি দেওয়ানোর কোনো অর্থ হয় না, একেবারে অর্থ। এটা একদম ওই বিবৃতিতে মনে করেন চিফ ইলেকশন কমিশনার যিনি বিবৃতি দিয়েছেন যে জিনিসটা, ওখানে যদি 10 টাকা খরচ হয়ে থাকে ওই 10 টাকায় ওয়েস্ট, টোটাল ওয়েস্ট। এবং ওই 10 টাকা আমার টাকা, কিন্তু আমার টাকা আপনার টাকা, ওনার টাকা না, কাজে ওই টাকা উনি ওয়েস্ট করেছেন। আমি মনে করি এই জন্য ওরা আপনি কেন এটা বলবেন? অভিযোগ উঠেছে আদালতে, মানে এই একটা গভর্নমেন্টের কাছে, রাষ্ট্রপতির কাছে, উনি কি বিচার করেন? আপনি তো পার্টি হয়ে যাচ্ছেন, আপনি একটা পার্টি কেন বলতে যায় এই কথাগুলো? এটা কোনো অর্থ বহন করে না আমি মনে করি। উনি তো বলবেনই, ওনার বিরুদ্ধে আরও অভিযোগ উঠুক, উনি সবই বলবেন, জি উনি ঠিক কাজটা করতেছেন। একটি বিষয় যেটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রতি সবার একটা ধারণা থাকে, বিশ্বাসের জায়গা থাকে যে সে নিরপেক্ষভাবে কাজ করবে, এবং তার প্রতি যে বিশ্বাসের জায়গা, আস্থার জায়গাটা যেটি থাকে সেটি আসলে নির্বাচনকে অনেকটাই বিতর্কমুক্ত করে দেয়। কিন্তু নির্বাচন নিয়ে অনেক কথা আলোচনা আছে, বিতর্ক আছে, অনিয়মের অভিযোগ আছে, কিন্তু দিন শেষে মানুষের কাছে তাদের যে ভাবমূর্তি সেটি আসলে কোন পর্যায়ে চলে গেছে এখন? না, এটা তো নষ্ট হয়ে গেছে, এবং এটা তো আজকে নষ্ট হয় নাই, হয়তো ডে বাই ডে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমাদের যে প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যেমন আওয়ামী লীগ এবং বিএনপি, তারা কেউই কিন্তু সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ নেয়নি যখনই ক্ষমতায় ছিল বা এখনও আছে, যেখানে নির্বাচন কমিশন নিয়োগের বিধানটাই কিন্তু আমাদের সংবিধানে নাই, যেটা অন্যান্য দেশে কিন্তু আছে, মানে প্রভিশনটাই সেখানে রাখা হয়নি। এটা পুরো পরিস্থিতিটাকে এমনভাবে রাখা হয়েছে খুবই অস্বচ্ছ, এবং সেখানে আপনি আজিজ কমিশনের কথা আপনার মনে আছে, সাদেক কমিশনের কথা মনে আছে, অর্থাৎ একটা কমিশনকেও কিন্তু শেষ পর্যন্ত বিতর্কের বাইরে। আমরা যে হুদা কমিশনকে খুব ভালো বলি, হেনাকে খুব ভালো বলি, কিন্তু সেখানেও কিন্তু বিরোধিতা ছিল। এখন সমস্যাটা হলো আপনার রাজনীতিটা এমন যে পছন্দ না হলে আপনি প্রথম দিন থেকে তাকে কিন্তু আপনি আঘাত করতে শুরু করেন, আর পছন্দ হলে প্রথম দিন থেকে তাকে পছন্দ করতে শুরু করেন। আসলে আপনার পছন্দ, আপনার আঘাতের কাজ তো আসলে নির্বাচন কমিশন না। কমিশন তো একটা সংবিধান অনুযায়ী একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, যিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবেন। কিন্তু এখানে কিন্তু এক গ্রুপ শুরু থেকেই তার বিরোধিতা করতে করতে এমন একটা জায়গায় নিচ্ছে, তারা যতটা না নির্বাচনে পার্টিসিপেট করতে চায় তার চেয়ে অনেক অনেক বেশি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আরেক দল যারা এটার সুবিধা ভোগ করে, তারা তাকে একেবারে
সব কিছু দিয়ে তাকে সাপোর্ট করতে চায়। এই রাজনীতির যখন চলে তখন কিন্তু কমিশনের সাধারণ জনগণের কাছে আসলে কোনো আস্থা থাকে না। এই হুদা কমিশন যদি খুব অসাধারণ কাজও করতো তাহলে বিএনপি তাকে কিন্তু কখনো গ্রহণ করবে না। কিন্তু আবার সে যদি অসাধারণ কাজ করার কারণে বিএনপি বেনিফিটেড হয়, আওয়ামী লীগ তাকে কিন্তু কোনোদিন গ্রহণ করবে না। সুতরাং এই রাজনীতিটা আমাদেরকে যে জায়গায় জনগণকে শুধু শুধু আমরা বলছি জনগণ পছন্দ করে, জনগণের পছন্দ অপছন্দে কি আসে যায় আপনি আমার পর্যন্ত এখনকার সিস্টেমে জনগণের কথার কি সামান্য কোনো মর্যাদা দাম মূল্য কোথাও আছে যে জনগণ এই কমিশন চাইলো কি চাইলো না? পুরো প্রসেসটাই তো করেছেন হলো এমন একটা প্রসেস, এবং রাষ্ট্রপতির মাধ্যমে একটা সার্চ কমিটি, তারপরে সার্চ কমিটি নানা ধরনের নাম দেবে, কিন্তু দিন শেষে কিন্তু এক ধরনের সিলেকশন এমনভাবে হয়ে আসবে যেটা আসলে কাউকে শেষ পর্যন্ত বিরোধী পক্ষ কাউকে স্যাটিসফাই করতে পারে না, আবার কাউকে কাউকে অতি সন্তুষ্ট করে। তাহলে এটা মাসুদ কামাল, বিরতিতে যাবার আগে ছোট্ট করে জানতে চাইব, সেটি হচ্ছে যে যদি একটি আইন করাও হয় সেই ক্ষেত্রেও আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে কি আসলে সঠিক লোককে খুঁজে পাওয়া বা বসানো সম্ভব? এইটা কিন্তু খুব ভালো বলেছেন, যে কথাটা নাকি ইফতেখার সাহেব আগেও বললেন যে আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যার মাধ্যমে গঠন করবেন তাকে নিয়ে কি বিরোধীরা প্রশ্ন করবে না? তাও প্রশ্ন করতে পারে। আমাদের এখানে তো প্রশ্ন করা খুব ইন্টারেস্টিং, কিন্তু যে কথাটা যে আমরা আসলে এত ডিভাইডেড হয়ে গেছি। দেখেন আমাদের এখানে আমি যদি 91 সাল থেকে ধরি, ধরেন 91 সাল থেকে, তাই না, মোটামুটি এক ধরনের গণতন্ত্র আমরা পেয়ে এসেছি। 91-এর পরে আজকে প্রায় 29 বছর হয়ে গেল। এই 29 বছরে বিএনপি কিছু সময় ক্ষমতা ছিল, আওয়ামী লীগ কিছু সময় ক্ষমতা ছিল। আপনি আওয়ামী লীগের লিডারদেরকে জিজ্ঞাসা করেন যে বিএনপি যে সময়টা ক্ষমতায় ছিল, যে 2 দফা 10 বছর ধরেন, এই 10 বছরে কি কি ভালো কাজ হয়েছে দেখেন তো ওনারা কি বলে, একটা ভালো কাজ হয় নাই। আবার বিএনপির কোনো নেতাকে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগের যে সময়টা, যে 19 বছর 18-19 বছর, এই সময়ে ভালো কাজগুলি কী কী হয়েছে, যে কাজগুলো আপনার খুব পছন্দ হয়, ভালো, দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো, ওরা বলবে একটাও ভালো কাজ হয় নাই, সব ভালো কাজ তার সময় হয়েছে। তো এটা কি কোনো বাস্তবতা হতে পারে? এটা কি সম্ভব? তার মানে আমার সব ভালো, আপনার সব খারাপ। তো এই যখন আমাদের রাজনৈতিক নেতাদের মানসিকতা, তখন আমি যাই করি না কেন আপনি ছেলেকে খারাপ বলবেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করতেছি না কেন, তাদের বিচার করতেছি না, এটা যেমন খারাপ। আবার যদি বিচার করি, যারা বিচারক নিয়োগ করবো এই লোকটা ভালো না, তার অ্যাকসেপ্টেন্স কোথায়? তাহলে আমার লোককে আপনি বিচারক নিয়োগ করেন, আর আপনার লোককে আমি বিচারক নিয়োগ করবো, তখন আবার আপনার লোককে নিয়োগ করলে আমার লোক বলবে না এই বিচারক ঠিক হয় নাই। তো আসলে এই জিনিসটা তারা নিজেদের স্বার্থে করছে নাকি জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য করছে? ভাই এটা কোনো গণতান্ত্রিক আচরণ নয়, কিন্তু এটা কোনো গণতান্ত্রিক আচরণ নয়। আমার নেতা সব ভালো, আচ্ছা এই সময় কি শেখ হাসিনা একটা ভুলও করেন নাই? আমি গত 12 বছরের কথা ধরি, একটা ভুলও করেন নাই। আওয়ামী লীগ করেন, কোনো না কোনো পদে আছেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত, কেন্দ্র থেকে এই পর্যন্ত একজন লোক বলুক যে গত 12 বছরে শেখ হাসিনার কোন কাজটা ভালো হয়নি, বলুক। কেউ বলবে না, সব ভালো। তো শেখ হাসিনা কি মানুষ না ফেরেশতা? সে মানুষ না, মানুষের ভুল হয় না, তার কোনো ভুল হয় নাই। তো ওনাকে মানুষের পর্যায় থেকে আপনি ফেরেশতার পর্যায়ে নিয়ে যাচ্ছেন। তো আমরা তো তাহলে ভার্চুয়ালি বলতে গেলে আওয়ামী লীগ বিএনপি দৃষ্টিতে কিছুদিন এক ফেরেশতা শেখ হাসিনার আন্ডারে ছিলাম, আরেক ফেরেশতা খালেদা জিয়ার আন্ডারে ছিলাম। আমি জানি না ফারুক মাসুদ ভাই কি একটা কথা বলে মানুষজন দুষ্টুমি করে, বাংলাদেশের মানুষের নাকি শুধু দুইটাই রক্তের গ্রুপ, এ আর বি, এবং দুইটাই নাকি নেগেটিভ। আমরা একটা বিরতি নেব দর্শক, বিরতির পর ফিরে এসে আরো কথা হবে, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন মোস্তফাডোর মুক্ত কণ্ঠ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ, বাংলাদেশে করোনা টিকা কবে আসবে এবং সাংবাদিক কাজলের মুক্তি নিয়ে। আমাদের স্টুডিওতে আছেন জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সৈয়দ ইশতিয়াক রেজা, করোনা আসলে সারা বিশ্বকে আর খুব কঠিন শিক্ষা দিয়েছে। গত এক বছরে প্রায় 17 লাখ মানুষের মৃত্যু হয়েছে বিশ্বব্যাপী, বাংলাদেশেও এই মৃত্যু সংখ্যা 7,000 ছাড়িয়ে গেছে। তো সুখবর হচ্ছে যে করোনার টিকা এরই মধ্যে আবিষ্কার হয়েছে এবং উন্নত দেশগুলো, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে এরই মধ্যে করোনার টিকা দেওয়া শুরু হয়ে গেছে। বাংলাদেশেও এ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী মে জুনের মধ্যে 4 কোটি মানুষের টিকা তারা নিয়ে আসবেন। এর মধ্যে
20% প্রায় 6,80,00,000 ডোজ, যেটি হচ্ছে কোভ্যাক্সের মাধ্যমে আসবে বলে ধারণা করা হচ্ছে আর কি, আশা করছেন। এবং এর মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে যে চুক্তি হয়েছে বাংলাদেশের, সেখান থেকে আসবে হচ্ছে 3 কোটি ডোজ। তার মধ্যে আগামী মাসের যে কোনো সময় হয়তো 50 লাখ ডোজ যেটি প্রথম যেটি আসবে সেটি আসার কথা বলা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তো আপনার কি মনে হয় যে মানে সারা বিশ্বে যখন দেয়া হয়ে যাবে করোনার টিকা, বাংলাদেশে তখন কোন অবস্থায় থাকবে? দেখেন, টিকা যদি সত্যি সত্যি আমরা দিতে চাই আমাদের মানুষজনদেরকে, তাহলে জানুয়ারির মধ্যেই টিকাকে আপনার বাংলাদেশে পৌঁছাতে হবে। এখন আপনি যে প্রথম 3 কোটি টিকা 2%, 5%, 7% করে করে আপনি যে টিকাটা আনবেন, এটা কিন্তু 3 কোটি না, আসলে এটা কিন্তু 1.5 কোটি, যেহেতু এটা ডাবল ডোজের টিকা, একজনকে 2টো করে নিতে হবে। এবং সেটা পাবে আসলে সরকারি খাত যেভাবে নির্ধারণ করবে, প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ ইত্যাদি ইত্যাদি। তার অর্থ হলো সাধারণ মানুষ এখন পর্যন্ত বিবেচনার বাইরে থাকছে। আপনি যদি এই মুহূর্তে সিএনএনটা ছাড়েন অথবা বিবিসি ছাড়েন, দেখতে পাবেন অনেকগুলো হেডলাইনের একটা হলো যে ল্যাটিন আমেরিকাতে প্রত্যেক দেশে টিকা দেয়া শুরু হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে। বিবিসির হেডলাইন হলো মেসিভ ভ্যাকসিনেশন স্টার্টস ইন ল্যাটিন আমেরিকা। আমরা কি ল্যাটিনদের চেয়ে পিছিয়ে থাকা একটি দেশ, এত প্রবৃদ্ধি নিয়ে, এত উন্নত মাথাপিছু আয় নিয়ে? তার অর্থ হলো এটা কিন্তু ইচ্ছার জায়গাটা। আপনি যেই টিকাটা নির্ধারণ করবেন এটা এখনই আপনি আনবেন, কারণ আপনাকে এটা আলটিমেটলি আনতেই হবে। এবং এই দেশের সব মানুষকে আপনার বিনামূল্যে টিকাটা দিতে হবে। এটা একটা রাষ্ট্রের অঙ্গীকারের মতন জায়গায় পৌঁছে। পাকিস্তানের মতন পিছিয়ে থাকা একটি রাষ্ট্র তার সব মানুষকে টিকা বিনামূল্যে দেওয়া হবে বলে এই ঘোষণা দিয়েছে। সম্প্রতি আমি একজন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন বাংলাদেশেও বাংলাদেশের মানুষ বিনামূল্যে পাবে। তাহলে আপনাকে উদ্যোগটা আগে থেকে নিতে হবে, উদ্যোগটা নিয়ে উদ্যমী হয়ে আপনাকে কিন্তু টিকাটা এখনই দেওয়া শুরু করতে হবে। দ্বিতীয় হলো মে জুন কিন্তু অনেক অনেক বিলম্বের জায়গা, ততদিনে কিন্তু পৃথিবীর অনেক দেশ থেকে হয়তো টিকা চলেই যাবে। এবং আপনি কালেকশন প্রসেসটা যদি দেখেন, অস্ট্রেলিয়ার জনগণ মাত্র 2.5 কোটি, তারা 10 কোটি টিকা কিনে ফেলেছে। কিন্তু কানাডা কিন্তু তার সামর্থ্য, মানে যত জনসংখ্যা তার 3 গুণ টিকা কিনে রেখেছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা ভ্যাকসিন পলিটিক্সও হতে পারে, ভ্যাকসিন এক ধরনের হোর্ডিংও হওয়ার একটা যেন মজুদদারি, এরকম একটা প্রসেস চলছে। সেই বাস্তবতার মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন টিকাটা আপনি সংরক্ষণ করতে পারবেন, কোন টিকাটা আপনি জনগণকে সাথে দিতে পারবেন। যেমন ল্যাটিন আমেরিকা দুটোতে গিয়েছে, একটা হলো ফাইজারের টিকাতে গিয়েছে, আবার একটা স্পুটনিকের টিকাতে গিয়েছে। এবং ফাইজার কিন্তু স্পুটনিকের সাথে আবার একজনের কোলাবোরেশন করছে। আমরা কিসের উপরে ডিপেন্ড করছি? অ্যাস্ট্রাজেনেকার উপরে ডিপেন্ড করছি, যেটা সিরাম ইনস্টিটিউট ভারতের, তার মাধ্যমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস মানে একটি বেসরকারি কোম্পানির মাধ্যমে বাংলাদেশে আসবে। সরকার হয়তো নানা পরিকল্পনা করছে, সরকারের কী পরিকল্পনা আছে যা আমি জানি না। তারা বলছেন যে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে নাকি অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশে যে ব্যবস্থাপনার হাল এবং করোনা শুরুর সময় আমরা যে জালিয়াতিগুলো দেখেছি, তাতে আমার কাছে জনগণের কিন্তু একজনের ঘর পড়া গরু সিঁদুরে ভয় বলে না, সেরকমই একটা জায়গা আছে। আমি মনে করি যে এটিকে খুব দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে ভ্যাকসিন এনে মানুষকে দেয়া শুরু করা প্রয়োজন, এখনই নতুন বছরের একদম প্রারম্ভ থেকে। এটা দেরি করার আর কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। জি, মাসুদ কামাল, একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ শুধুমাত্র ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে একটি চুক্তি করেছে, তাও একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা আমার জানা নেই। তো সেক্ষেত্রে পৃথিবীর সব দেশই ফাইজারের সাথে বা তারপর মডার্নার সাথে অন্যান্য কোম্পানির সাথে কথা বলেছে। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে ফাইজারের টিকা -70 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়, সেই সক্ষমতা আমাদের নেই। কিন্তু পরিকল্পনাটা কি আগে থেকে করা যেত না? যেটি হচ্ছে হয়তো বা পুরোটাই ফাইজারের আনা যেত না বা মডার্না আনা যেত না, অক্সফোর্ডেরটা হয়তো বা বেশি আনতে হতো, কিন্তু ইমার্জেন্সির জন্য তো সেই সব প্রতিষ্ঠানের সাথেও আমাদের যোগাযোগ করা উচিত ছিল। আপনি খুব বেসিক একটা কথা বলছেন, একদম বেসিক কথা। আমার মনে হয়, আমি যতটুকু খোঁজখবর নিয়েছি, আমার মনে হয় বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যারা মাত্র একটা কোম্পানির টিকার উপর নির্ভর করছে। যুক্তরাজ্য, ইউকে, যারা অক্সফোর্ডের টিকার 60% গবেষণার জন্য যে টাকা লাগবে তার 60% কিন্তু যুক্তরাজ্য গভর্নমেন্ট দিয়েছে। অক্সফোর্ডের বা অ্যাস্ট্রাজেনেকা যে টিকাটা, তারাও কিন্তু এদের উপর নির্ভর করেনি, তারা 5টা কোম্পানির থেকে টিকা নিচ্ছে। এর কারণটা কি? এটি হলো গিয়ে সবচেয়ে লজিক্যাল ছিল। এই কারণ হলো আপনি তো জানেন না কোনটা কখন দিতে পারবে, তো স্যার আপনার কোনটা অ্যাভেলেবল হবে। একটা জিনিস হলো দেখেন, অক্সফোর্ডের টিকা কিন্তু আপনি পাবেন না খুব সহজে।
পাবেন না এই কারণে ওদের যে থার্ড ট্রায়াল ছিল সেই থার্ড ট্রায়ালে উল্টাপাল্টা কিছু রেজাল্ট আসছে। ওরা দেখাচ্ছিল যে ওরা 62 to 90% তাদের এফিকেসি, 62 থেকে 90%, ডিস্টেন্সটা অনেক বেশি, গ্যাপটা অনেক বেশি, না এত বেশি কেন? দেখা গেছে 90% তারা যেখানে পেয়েছে সেখানে প্রথম টিকার ডোজ ছিল অর্ধেক, প্রথম টিকায় অর্ধেক ডোজ, পরের টিকায় ফুল ডোজ। তো এটাতে তারা 90% পেয়েছে। তখন তো যারা তাদের কাছ থেকে নিচ্ছে তারা প্রশ্ন করছে তুমি এটা প্রুভ করো কেন? তারা কিন্তু প্রুভ করতে পারেনি। না পারার কারণে তাদের থার্ড স্টেজের ট্রায়ালটা আবার করতে হচ্ছে। সেই ট্রায়াল শেষই হবে মিনিমাম জানুয়ারি লাগবে তাদের শেষ করতে। তারা তো অনুমোদন চেয়েছে যুক্তরাজ্যের কাছে। কে অনুমোদন পাবে না তো? তারা তো থার্ড ফেজটা তারা শেষই করতে পারেনি, সেকেন্ডটা তো আবার তাদের সেকেন্ড টাইম আবার করতে হচ্ছে। তো সেইটা অনেকে তারা কিন্তু বানিয়ে ফেলেছে টিকা, কোনো সন্দেহ নাই। সিরাম ইনস্টিটিউট কিন্তু টিকাটা বানিয়েছে, কিন্তু অনুমোদন না পাবো তারা ছাড়তে পারবে না। আপনি নিশ্চিত থাকেন ফেব্রুয়ারির আগে অক্সফোর্ডের টিকা পৃথিবীর কেউ পাবে না, আপনি এটা কনফার্ম থাকেন, আমরাও পাবো না। তাহলে আমাদের বিকল্প কি? আমরা বিকল্প নিয়ে চিন্তা করলাম না কেন? আমাদের হাতে অপশন ছিল না? ছিল তো। আমাদের রাশিয়ান টিকা বলেন, স্পুটনিক যেটা, অথবা আপনি চীনেরটা বলেন, আমরা এটা কিন্তু আমাদের অপশন থাকতে পারতো না, কিংবা মডার্না। মডার্নাটা তো আবার ওটা আপনার ওটা আরএনএ পদ্ধতিতে, তো ওটা করতে গেলে আপনার -70 লাগবে। ওইটা আমি মনে করি না আমাদের জন্য খুব একটা ইজি হতো এত লোকের জন্য। তো আপনি তো এগুলির দিকে তাকাতে পারতেন, আপনি অপশনসটা রাখলেন না কেন? একজনের উপর আপনি যখন নির্ভর করবেন তখন আপনার ওই জনের কোনো ঝামেলা হলে আপনি ঝামেলা পড়ে যাবেন, এবং আপনি সেই ঝামেলা পড়তে যাচ্ছেন, এটা আমি মনে করি। তারপরে আরেকটা কথা, আমাদের আনার যে পদ্ধতিটা দেখেন, আলটিমেটলি আপনি টিকা পাবেন, কিন্তু পাবেন না তা বলছি না, যা পাবেন ওই যে WHO কোভ্যাক্স প্রজেক্ট যেটা আছে ওর মাধ্যমেই পাবেন, এছাড়া আপনি আনতে পাবেন। আর পাবেন যেমন না ফাইজার টিকা কিন্তু আনবে আমাদের এখানে, আমাদের একটা বেসরকারি ওষুধ কোম্পানি, তারা ফাইজার টিকা আনার ব্যবস্থা করতেছে। তারা তাদের মতো করে ওই ব্যবস্থার মাধ্যমে আনবে, এবং একটা টিকার দাম হয়তো তখন দেখা যাবে $500 হয়ে গেছে। নানা রকমভাবে ওই ডলারে নেওয়ার লোক আছে দেশে, সেটা কোনো ব্যাপার না। সেই বাণিজ্যটাই হবে। হ্যাঁ, সেই বাণিজ্যটা হবে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে সাধারণ মানুষের জন্য সরকারের ভূমিকাটা কী দাঁড়াচ্ছে তাহলে? আবার আর একটা কথা দেখেন, আপনি কিন্তু ভুল, প্রথম যে কথাটা আপনি বললেন যে একটার উপর আমরা নির্ভর করছি। দ্বিতীয়ত, নির্ভর করার যে পদ্ধতিটা সেটাও কিন্তু আমার কাছে ট্রান্সপারেন্ট মনে হয় না। আপনি ভারত থেকে আনবেন, মানে সিরাম ইন্ডাস্ট্রি থেকে আনবেন, সিরাম ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান গভর্নমেন্টকে টিকা দিচ্ছে $3 করে, এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম শর্তই ছিল যে তারা এই টিকার জন্য কোনো মুনাফা করবে না। তারা এই শর্ত নিয়ে নামছিল যে আমরা কোনো মুনাফা করব না। তো উনি মুনাফা করবেন না, আর মাঝখান থেকে আমরা ভ্যাকসিন কোম্পানি মুনাফা করতে দিচ্ছি কেন? যিনি উৎপাদন করছেন উনি বলছেন আমি কোনো মুনাফা করব না, আর আমি যার মাধ্যমে আমদানি করছি তাকে মুনাফা করার সুযোগ দিচ্ছি কেন? আচ্ছা, ইন্ডিয়া থেকে আপনাকে আনতে হবে, এটা কি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আনা যেত না? ধরলাম গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আনা যাবে না, ওষুধ কোম্পানির মাধ্যমে আনতে হবে। সরকারে কি EDCL ছিল না? সরকার কি EDCL তো সরকারি কোম্পানি, তার মাধ্যমে আনতে পারতেন না? বেক্সিমকোকে আনতে হবে, এমন একটা কোম্পানিকে নির্ধারণ করতে হবে যার মালিকানার সঙ্গে জড়িত ব্যক্তি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যার MD একজন MP, তার মাধ্যমে আনতে হবে। কেন কেন আনতে হবে? এই প্রশ্ন যদি আমি করি, আপনি উত্তরটা কি দেবেন আমাকে? জি, সো দিস থেকে ছোট করে জানতে চাইবো, সেটি হচ্ছে যে এর মধ্যে কিছু বিশিষ্টজন একটা শঙ্কা প্রকাশ করেছেন, সেটি হচ্ছে যে সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই টিকা পৌঁছানোটা মানে আদৌ সম্ভব হবে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা নিয়ে সেক্ষেত্রে অনেক ট্রান্সপারেন্ট হওয়ার কথা বলেছেন। পাশাপাশি যেটা হচ্ছে তারা বেসরকারি খাতকেও উন্মুক্ত করে দেওয়ার কথা বলেছেন, এটা কতটুকু যৌক্তিক বেসরকারি হাতে দেয়া? আমি কিন্তু তাদের সাথে একমত। আমি নিজেও কিন্তু কিছুটা শঙ্কার মধ্যে আছি যে শেষ পর্যন্ত এই ব্যবস্থাপনাটা, টিকা ব্যবস্থাপনা বাংলাদেশে কি দাঁড়াবে এবং সেটা কোন পরিণতি বয়ে আনবে সেটা নিয়ে কিন্তু এমনও হয়তো সময় আসতে পারে র্যাবকে অভিযান চালাতে হবে টিকা উদ্ধারের জন্য, সেটা সেই ধরনের হয়তো পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ আমাদের কিন্তু এগুলো নানা ধরনের আমরা দেখেছি, তো নানা কিছু, সেই শঙ্কাটা থেকেই যাচ্ছে। তার চেয়ে আপনি যেটা করেন, ফার্মেসিতে অ্যাভেলেবল OTC, ওভার দ্য কাউন্টার, যদি আপনি অ্যান্টিবায়োটিক কিনতে পারেন, আপনি যদি নানা ধরনের ওষুধ কিনতে পারেন, তাহলে আপনি কেন টিকা পাবেন না? হয়তো একদিন সেই জায়গায় গিয়ে দাঁড়াবে, আমরা হয়তো টিকা সেইভাবে পাবো। বাংলাদেশের প্রাইভেট সেক্টর কিন্তু সাংঘাতিক এফিশিয়েন্ট, এবং বিশেষ করে গার্মেন্টসের পরে কিন্তু ফার্মাসিউটিক্যালস সবচেয়ে আধুনিক এবং দক্ষ একটি খাত বলে মনে করি। পৃথিবীর 150
দেশে কিন্তু বাংলাদেশের ঔষধ শিল্প পণ্য যায়, এবং তারা কিন্তু R&Dতে না থাকলেও তারা কিন্তু উৎপাদনে কিন্তু পৃথিবীর যেখানেই যা কিছু উৎপাদিত হয়েছে তার একটা অত্যন্ত আন্তর্জাতিক মানের পণ্য কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয়। বাংলাদেশের বহু ওষুধ আমি বাইরে দেখেছি, এবং তারা কিন্তু নির্ভরতার সাথে বাংলাদেশের ওষুধগুলো নিচ্ছে। সুতরাং আপনি এখানে সেই প্রাইভেট সেক্টরকে ইনভলভ করেন, কোনো একক ব্যক্তি কিংবা গোষ্ঠী কিংবা একক কোম্পানিকে ইনভলভ না করে আপনি ভালো কোম্পানিগুলোকে, যেগুলোর অনেক সুনাম আছে, যারা দেশের বাইরে এক্সপোর্ট করে, যাদের ইউরোপিয়ান মার্কেট আমেরিকান মার্কেটের উপরে নির্ভর করতে হবে, এবং যাদের উপরে আমেরিকান এবং ইউরোপিয়ান মার্কেট নির্ভর করে, তাদেরকে কেন আপনি এখানে ইনভলভ করবেন না? আমার তো মনে হয় সেটা, আমার কাছে মনে হয় এই স্টেটমেন্ট যৌক্তিক। সেটা করলে এবং তাদের ব্যবস্থাপনার মাধ্যমে এটি যদি ছাড়েন, তাহলে কোনো মনোপলি থাকবে না, এবং সেখানে কিন্তু যেটাকে বলে যে সুবিধাবঞ্চিত মানুষের কথা আপনি বলছেন, তো আমার তো মনে হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষ তো আমাদের এখানে সরকারি আমলা আর রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ছাড়া, কিছু ব্যবসায়ী ছাড়া বাকি সবাই তো সুবিধাবঞ্চিত। সুতরাং এখানে আলাদা করে সুবিধাবঞ্চিতই বেশি। সুতরাং তাদের কাছে সেটি পৌঁছাতে হলে ওই ব্যবস্থার বাইরে আপনি যেতে পারবেন না। জি মাসুদ কামাল, একদম বিরতির আগে আপনার কাছে আরেকটি বিষয় যেটি জানতে চাইব, সেটি হচ্ছে যে স্বাস্থ্য খাতে আমরা যে অনিয়মগুলো দেখেছি এই করোনার মধ্যে, সেটা কি কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে? মানে সেখান থেকে কোনো শিক্ষা এসেছে কিনা আমাদের এই বর্তমান সময়ে? শিক্ষা এসেছে বলে আমার কাছে মনে হয় না। আবার আপনি যে টিকার কথা যদি আমি বলি, এই টিকাও কিন্তু এদের মাধ্যমেই আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন, টিকাদান পদ্ধতিটা। দেখেন এখানে একটা বড় সমস্যাটা কি হবে, যে প্রশ্নটা অনেকগুলি প্রশ্ন কিন্তু আছে। আপনি টিকা আনতেছেন, প্রথমে আনবেন 3 কোটি ডোজ, 3 কোটি ডোজ দিতে পারবেন 1.5 কোটি লোককে। আচ্ছা, এই টিকার আয়ু কতদিন? আমি ধরলাম সব কিছুই স্বাভাবিক প্রক্রিয়া হলো, আপনি 3 কোটি টিকা এনে বিতর্কের বাইরে থেকে 1.5 কোটি লোককে দিতে পারলেন, যা নাকি ফ্রন্ট ফাইটার, তাদেরকে দিলেন। তারপরে তাদের দেহে এই টিকাটা কতদিন কার্যকর থাকবে সেটি এখনো প্রমাণিত না। ডাব্লিউএইচও বলেছে যে তারা তাদের হিসাবে কোনো টিকাই আপাতত 6 মাসের বেশি কার্যকর থাকবে বলে তারা মনে করছে না। দেখেন কোনো কিছু কিন্তু প্রমাণিত না যে 6 মাস। তাহলে আপনি কি 6 মাসের মধ্যে দেশের 80% লোককে টিকা দিতে পারবেন না। তাহলে 6 মাস পরে আবার আনবেন, আবার কাকে দিবেন? তখনও তো এই লোকগুলি ফ্রন্ট ফাইটার থাকবে, আবার এদেরকে দিবেন। তাই তো করতে হবে আপনাকে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই ফাঁকে যারা তাদের সামর্থ্য আছে তারা সিঙ্গাপুর অথবা ব্যাংকক গিয়ে টিকা দিয়ে আসবেন। বিষয়টা কি হচ্ছে দেখেন, ভ্যাকসিন ট্যুরিজম চালু হয়ে যাবে, বলবে আপনি 14 দিনের জন্য ব্যাংকক আসলে 2 ডোজ টিকা পাবেন, হয়ে যাবে। কিন্তু এটা এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা। দেখেন এই টিকা বাণিজ্য আমাদের পুরা পৃথিবীটাকে না একটা বিভাজনের রাজনীতি মধ্যে ঢুকে দিচ্ছে। যেমন ধরেন আগে উনি ধনী আমি দরিদ্র, আমরা কিন্তু পাশাপাশি বসতাম। এরপরে কি হবে, উনি ভ্যাকসিনেটেড আমি ভ্যাকসিনেটেড না, পাশাপাশি উনি কিন্তু আমার পাশে বসবেনও না, বৈষম্যটা আরো বাড়বে। যে আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক, বিরতির পর ফিরে এসে আরো কথা হবে, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন মোস্তফার মুক্ত কণ্ঠ অনুষ্ঠান। আমাদের স্টুডিওতে আছেন জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রাজা এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সৈয়দ ইশতিয়াক রাজা, আজকের আরেকটি খবর যেটি হচ্ছে 9 মাস পরে সাংবাদিক কাজল তিনি মুক্তি পেয়েছেন জামিনে। তো বিষয়টি হচ্ছে সাংবাদিক কাজলকে নিয়ে বিষয়টি এত দূর গড়ালো কেন? কারণ যে মামলায় তাকে বা গ্রেপ্তার করা হয়েছে বা তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই মামলায় তো আরও 32 জন আসামি আছেন। আমার কাছেও এটা কিন্তু একটা রহস্য। আমি কিন্তু পুরো মামলার প্রক্রিয়াটা, মামলা হওয়াটা এবং তার সাথে যে আচরণ, পুরোটা খুবই অস্বচ্ছ লেগেছে আমার কাছে, এবং আমি নিশ্চিত নই যে কি আসলে তার অপরাধটা ছিল। এবং যে কারণে বলা হলো যে তার একটি লেখায় একটি সেক্স স্ক্যান্ডাল সম্পর্কে, যৌন কেলেঙ্কারির ঘটনা তিনি রিপোর্ট করেছেন, যেখানে অনেক প্রভাবশালী মানুষের নাম চলে এসছে, তারা এই মামলাটা করেছেন অথবা তাদের হয়ে কেউ মামলাটা করেছেন। এবং আপনি যদি দেখেন যে এরকম রিপোর্ট কিন্তু অসংখ্য অনলাইনে হয়, অসংখ্য জায়গায় হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে এই হয়রানিটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে একজন ফটো সাংবাদিককে। এবং পুরো পরিবারটা একা লড়াই, কিন্তু বিশেষ করে তার ছেলে বাবার জন্য লড়াই করে বাবাকে মুক্ত করে বাইরে এনেছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা জায়গা যে আমাদের সাংবাদিক ইউনিয়ন, আমাদের সম্পাদকদের সংগঠন সহ যে সাংবাদিকদের পেশাদার যে সংগঠনগুলো আছে, তারা কিন্তু
শফিকুল ইসলাম কাজলের মুক্তির ব্যাপারে তাকে যে হয়রানিটা করা হচ্ছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে, সাংবাদিক হিসেবে কোনো অবস্থান নেয় নাই। আমি যদি ধরেও নেই যে তিনি ভালো রিপোর্ট করেন নাই, অথেন্টিক রিপোর্ট করেন নাই, তার রিপোর্টটা ভুল ছিল, তারপরে তার প্রতি যে অন্যায়টা করা হয়েছে, তাকে যে আচরণ করা হয়েছে, তার প্রতি যে ব্যবহার করা হয়েছে এবং যেই ধরনের ছবি আমরা দেখেছি পুলিশি তাকে হাত করিয়ে পরে রাখার, আমার কাছে এটা খুবই দুঃখজনক লেগেছে। এবং সেখানে আমি বলবো যে এটা একটা কালেকটিভ ফেলিওর। আমরা সম্মিলিতভাবে আমাদের সাংবাদিক সমাজ কাজলের ব্যাপারে কোনো অবস্থান নিতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। জি, মাসুদ কামাল, সাংবাদিক কাজলের সাথে যে ব্যবহারটি করা হয়েছে, এতে কি আসলে আমাদের সাংবাদিক সমাজের মনোবল দুর্বল হয়ে যাচ্ছে কিনা দিন দিন? না, এখানে কি জানেন, আমার যে জিনিসটা মনে হয় এখানে হলো একটা ক্ষমতার দাপট, যে আমার হাতে ক্ষমতা আছে, আমার বিরুদ্ধে যে কথা বলবে তাকে আমি আমার দাপটটা দেখিয়ে দেব। আমি যতটুকু জেনেছি জিনিসটা, এখানে যেমন মার্চের 9 তারিখে তার বিরুদ্ধে মামলা হয়েছে, একজন সংসদ সদস্য তার বিরুদ্ধে মামলা করেছেন, কিন্তু ডিজিটাল আইন। মার্চের 10 তারিখে উনি গুম হয়ে গেলেন, এবং সেই গুম হয়ে যাওয়ার পর কোথায় থাকলেন, কি হলো কি না হলো, এই দেশেই তো না। আমাদের পুলিশ কিন্তু খুব অ্যাক্টিভ। আমাদের পুলিশে আপনি দেখেন যে কোনো জিনিস ধরতে তাদের বেশিক্ষণ সময় লাগে না, যদি যা ধরতে চায়। মার্চে গুম হয়ে গেলেন, নভেম্বরে এসে ওনাকে পাওয়া গেল। কোথায় পাওয়া গেল? ওনাকে বিজিবি ধরলো, ওই নাকি ভারত থেকে দেশে অনুপ্রবেশ করছিল 48 দিন পরে, না নাকি না না, 2 মাস কয়েক পরে? মাস পরে। এটা 2 মে যশোরের বেনাপোল থেকে আর কি। 2 মে, তার 2 মে ধরা পড়লো। এই যে লম্বা সময় পর তাকে ধরা হলো, এর মধ্যে উনি গুম থাকলেন, এবং উনি কোথায় থাকলেন, কী সমাচার, সেই সমস্ত কথা বলার আগে তাকে কিন্তু 54 ধারায় আবার গ্রেপ্তার দেখানো হলো। গ্রেপ্তার দেখানোর পরে এতদিন হয়ে গেল, তারপরে তার ছেলেকে দেখছি যে শহীদ মিনারে একা সে ফাইট করছে। তার ছেলে তো শুরু থেকে লেগেছিল, এই ছেলেটাকে মানে স্যালুট করতে ইচ্ছে করছে, যে এরকম মানে একটা ফাইটার, রিয়েল ফাইটার। তো তারপরে তাকে এখন এই যে পুরো জিনিসটা কি, পুরো জিনিসটাতে আমাদেরকে কী মেসেজ দিচ্ছে? আপনি যখন কথা বলবেন আপনাকে সতর্ক থাকতে হবে, আপনি কার বিরুদ্ধে কথা বলছেন, আপনি কি বিষয়ে বলছেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো আপনি কার বিরুদ্ধে বলছেন। যদি ক্ষমতাবান ব্যক্তির বিরুদ্ধে বলেন তাহলে আপনার ভাই খবর আছে, আর যদি ক্ষমতাবান ব্যক্তি না, তোর কোনো সমস্যা নেই, তখন বলবে হ্যাঁ আমাদের এখন তো মুক্ত গণমাধ্যম, তখন তো মুক্ত গণমাধ্যমের আপনি একটা পার্ট। আর না হলে আপনার খবর আছে ভাই, আপনি গুম। গুমের তো কোনো চিকিৎসা নাই। গুমের তো একটা থিওরিও কিন্তু আমাদের একবার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন, যার গুম হয়ে যায় বলে যে অনেক সময় প্রেম ঘটিত কারণে নাকি অনেকে লুকায় পড়ে, ওটাও কিন্তু গুম। তো এই ধরনের ব্যাখ্যা যদি খোদ মন্ত্রীদের কাছ থেকে আসে, তখন এটা নিয়ে আলোচনা করার সুযোগ কোথায়? কারণ কাজের ব্যাপারটা এখনো ক্লিয়ার হওয়া যায় নাই, উনি এই ব্যাপারে কী বলবেন, কিন্তু গুম তো উনি ছিলেন। তো এখন এই সমস্ত বিষয়, যেমন ধরেন ওনাকে ভারত থেকে অনুপ্রবেশ করতেছে, তো ভারতে উনি গেলেন কীভাবে? আমাদের তো বর্ডার গার্ড আছে চারদিকে, তাহলে তো এটা ভারতে উনি যদি পাসপোর্ট ছাড়া যেয়ে থাকেন, এটা তো আমি মনে করি বিজেপির ভিতরে ব্যর্থতা নয় কি? তো এটা আপনি কীভাবে বলবেন? বিজেপির তো দায়িত্ব যে কাউকে যেতে না দেওয়া, তো উনি কীভাবে গেলেন? তো এই সমস্ত বলা তো মানে এটা ছেলে মানুষের কথা, মানে ছেলে ভোলানো কাহিনী। মানুষ বুঝে, মানুষ যে একদম বোঝে না তা না, মানুষও বুঝে। তো সমস্যাটা হলো কি, বুঝলেও কোনো সমস্যা নাই। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি লজ্জা পাবেন না, তাহলে তো আর কিছু করার থাকবে না। আবার অনেকে আছে ধরেন যে যারা গুম হয়ে গেছিল তারা ফিরে এসে তো কিছু বলে নাই, এখন পর্যন্ত জানা যায়নি। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন।